হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন টু মোর। আমি তোমাদের দীপিকা ম্যাম, লার্ন টু মোরের লাইফ সায়েন্স টিচার। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে আমরা জেনেটিক্সের একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের ক্লাসটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র দশম শ্রেণী নয়, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্লাসটা বেশ ইম্পর্ট্যান্ট। তো জেনেটিক্সের একটা বিষয় তোমাদের কাছে খুবই সমস্যার কারণ, সেটা হচ্ছে জেনেটিক্সের যে প্রবলেমসগুলো আসে সেইগুলো। তো সেই প্রবলেমগুলো করার আগে আমাদের কিছু জেনেটিক ডিজিজ সম্পর্কে তোমাদের জানাতে হবে, তোমাদের সাথে আলোচনা করতে হবে। তো সেই জেনেটিক ডিজিজগুলো কি কি, কেন হয়, কি কারণে হয়ে থাকে, কিভাবে সেগুলো স্প্রেড হচ্ছে, বংশগতিতে তার ইম্প্যাক্ট কি, আজকের আলোচনা হচ্ছে সেই সব বিষয়বস্তু নিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো বংশগতির যে রোগগুলো বা ডিজিজগুলো নিয়ে আলোচনা করব, তার আগে আমাদের জানতে হবে যে বংশগতি জিনিসটা কি। ঠিক আছে? তো বংশগতি হচ্ছে আমাদের যে বাবা মার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তার অপত্য শরীরে যে ছড়িয়ে যায় বা ট্রান্সফার হয়, সেইটা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বংশগতি বা জেনেটিক্স বলা হয়। তো এই যে বাবা মার কাছ থেকে তার সন্তানের শরীরে কিছু রোগের যে ট্রান্সফার হয়, সেই রকম কিছু রোগ তোমাদের দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তো সেই রকম কিছু কিছু রোগের মধ্যে রয়েছে বর্ণান্ধতা, তারপরে রয়েছে হিমোফিলিয়া, আর একটা কি রয়েছে থ্যালাসেমিয়া। ঠিক আছে? তো এই রোগগুলো নিয়ে আজকে আমাদের মেন আলোচনার বিষয় বস্তু। তো আমাদের টপিক হচ্ছে যে জিনগত রোগ, কমন জেনেটিক ডিজিজেস। ক্লিয়ার? কিন্তু এই রোগগুলো কিভাবে ছড়ায় তার আগে তোমাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একজন সন্তান তার যে বাবা মার কাছ থেকে ক্রোমোজোমটা পায় সেটা কিভাবে তার শরীরে আসে সেটা আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমাদের জানি আমাদের যে ক্রোমোজোম নাম্বার, আমাদের শরীরে যে ক্রোমোজোম রয়েছে, প্রত্যেকটা হিউম্যান বডিতে ক্রোমোজোম আছে 23 জোড়া। ঠিক আছে? 23 জোড়া বা 46। ক্লিয়ার? তার মধ্যে এই ক্রোমোজোমকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে দেহ ক্রোমোজোম, দেহ ক্রোমোজোম বা আমরা তার নাম বলতে পারি অটোজোম। ক্লিয়ার? এটা কটা থাকে? 22 জোড়া। ওকে, 22 জোড়া আছে 44। বোঝা গেছে? আর একটা যে ক্রোমোজোম থাকে সেইটাকে আমরা বলে থাকি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। বা অ্যালোজোম। এটা কটা থাকে? 1 জোড়া। ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের মেন শরীরের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে। তো এবার আমাদের যে ক্রোমোজোমগুলো এবার বংশগতির ধারায় সেগুলো কিভাবে ছড়িয়ে পড়ে না, একজন পিতার শরীরে এবং একজন মাতার শরীরে যে ক্রোমোজোম থাকে তার প্রকাশ মাধ্যম হচ্ছে এইভাবে এক্স আর ওয়াই। মূলত গ্যামেটে এক্স আর ওয়াই এই দুটো প্রকাশ করা হয়ে থাকে, এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম। তো এক্স আর ওয়াই ক্রোমোজোম হচ্ছে পিতার শরীরে ক্রোমোজোমকে এইভাবে প্রকাশ করা হয়ে থাকে, আর মাতার শরীরে ক্রোমোজোমকে আমরা ডাবল এক্স দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে মাতা। ঠিক আছে? তো পিতার এক্স ওয়াই, মাতা আছে, এখান থেকে আমরা দুটো গ্যামেট পাচ্ছি, কি কি? এক্স আর এক্স। ক্লিয়ার? সরি,
এক্স আর ওয়াই এখান থেকে আমরা পাচ্ছি এক্স আর ওয়াই। তো এবার মাতার কাছ থেকে আমরা পাচ্ছি কি এক্স আর এক্স। ক্লিয়ার? দুটো গ্যামেট আমরা পেলাম, পিতার কাছ থেকে দুটো, মাতার কাছ থেকে দুটো গ্যামেট আমরা পেলাম। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোম পিতার কাছ থেকে আসছে, একটা ক্রোমোজোম মাতার কাছ থেকে আসে, দিয়ে এখানে কি হলো ডবল এক্স এসে গেল একজন। তাহলে এইখানে যে ডবল এক্স আসলো এটা কে না, এটা হয়ে গেল কন্যা। ঠিক আছে? তাহলে যখন একজন বাচ্চা হয় তার শরীরে একটা যখন পিতার কাছ থেকে এক্স ক্রোমোজোম আসে, একজন মাতার কাছ থেকে যখন এক্স ক্রোমোজোম আসে, তখন যে বাচ্চাটা হয়ে থাকে তখন সে হচ্ছে একজন কন্যা সন্তান। এরপর একটা ক্রোমোজোম মাতার কাছ থেকে এক্স আর বাবার কাছ থেকে যখন ওয়াই পায় তখন সে হয়ে যায় পুত্র সন্তান। তখন সে হয়ে যায় পুত্র সন্তান। বোঝা গেছে? তাহলে এইভাবে জেনেটিক্সে আমরা জানতে পারি যে একজন মানে দম্পতির কাছ থেকে, মানে একজন মা এবং বাবার কাছ থেকে যে বাচ্চাগুলো হয়ে থাকে তাদের সন্তানদের ক্রোমোজোম কিভাবে তৈরি হয়ে থাকে। এই যে বংশগতির ধারা, এই রকম ভাবে কিছু রোগ ছড়িয়ে থাকে। তো সেই রোগগুলো যখন ছড়ায় অবশ্যই বাবা বা মা কেউ একজন এফেক্টেড হয়, তার ফলেই তার সন্তানরা এফেক্টেড হয়ে থাকে। তো তো এখানে একটা রোগ রয়েছে, বা সেই রোগের মধ্যে আমরা যে হিমোফিলিয়া আর বর্ণান্ধতার নামটা বললাম, এরা মূলত এক্স ক্রোমোজোমের নাম বললাম, এই এক্স ক্রোমোজোম দিয়েই ছড়িয়ে থাকে, এই এক্স ক্রোমোজোমের মাধ্যমে। তো তার আগে দুটো টার্ম আমরা এখানে ইউজ করব, একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কি না, যে বৈশিষ্ট্যটা সব থেকে বেশি প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট, সবসময় সেটা বিপুল হারে সমাজের কাছে প্রকাশিত হয়। কিন্তু প্রচ্ছন্ন যেটা সুপ্ত অবস্থায় থাকে, কিছু ক্ষেত্রে সেটা প্রকট হয়ে থাকে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এই হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন ঘটিত এক ধরনের রোগ। জিন কি, বংশগতির ধারক এবং বাহককে জিন বলে থাকি। ঠিক আছে? তো এরা তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ক্রোমোজোম বাহিত, এক্স ক্রোমোজোমের যে প্রচ্ছন্ন জিন ঘটিত যে রোগ সেটা হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। আর একটা রোগ প্রথমে আমি নামটা লিখেছিলাম, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ। আমরা পড়লাম যে প্রথমে যে 22 জোড়া যে অটোজোম থাকে, সেই অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। এবং সেক্স ক্রোমোজোম মানে এক্স ক্রোমোজোম, জেনারেলি এক্স ক্রোমোজোম জনিত যে রোগটা সেটা হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। চলো এবার আমরা একটা একটা করে রোগ নিয়ে এবার ডিটেলসে আলোচনা করব। এরপর আমরা যে প্রথম যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি, কেন হয়ে থাকে? ঠিক আছে? তো গ্রিক শব্দ থ্যালাসা থেকে এসেছে থ্যালাসেমিয়া। মনে করা হয় যে ভূমধ্যসাগরীয় নিকটবর্তী অঞ্চলে মানুষের শরীরে প্রধানত এই রোগটা প্রথম প্রাদুর্ভাব হয়েছে, পরবর্তী ক্ষেত্রে এশিয়া, আফ্রিকা বিভিন্ন মহাদেশে সেটা ছড়িয়ে পড়ে। থ্যালাসেমিয়া জেনারেলি কি হয় না, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। এক্ষেত্রে আমাদের শরীরে হিমোগ্লোবিনের গঠনে ত্রুটি হয়ে থাকে। ঠিক আছে? যার ফলে কি হয় না, আমাদের শরীরে আরবিসি উৎপাদন বিঘ্নিত হয়ে থাকে এবং ব্যক্তির শরীরে বিপুল পরিমাণে রক্তাল্পতা লক্ষ্য করা যায়, যার দরুন ব্যক্তিকে বারবার ধরে রক্ত পাল্টাতে হয়ে থাকে। ঠিক আছে? এই জন্য আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয়ে থাকে থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে, সেখানে এই ব্লাডগুলো ট্রান্সফার করা হয়ে থাকে। তো কিন্তু এই যে রক্তটা ডোনেট করা হয় বললাম, এক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। ব্যক্তির শরীরে বারবার রক্ত পাল্টানোর দরুন তাদের শরীরে লৌহ জমা হতে থাকে, যার ফলে ব্যক্তির যকৃৎ, হৃৎপিণ্ড এবং অন্যান্য যে অ্যাসোসিয়েট যে বডি অর্গানস গুলো রয়েছে তাদের সমস্যা তৈরি হয়ে থাকে। ঠিক আছে? তো
তো এই যে থ্যালাসেমিয়ায় বললাম হিমোগ্লোবিনের গঠনে ত্রুটি হয়ে থাকে, তাই তো। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে আমাদের আরবিসির মধ্যে উপস্থিত এক ধরনের শ্বাসরঞ্জক কণা, যেটা অক্সিজেন পরিবহনে সাধারণত সাহায্য করে থাকে। ঠিক আছে। থ্যালাসেমিয়া হলে তার শরীরে কি কি ধরনের সমস্যা তৈরি হয় বা লক্ষণ কি কি? 1 নম্বর কারণ হচ্ছে কি বললাম এইমাত্র, যে রক্তাল্পতা দেখা দিয়ে থাকে। ঠিক আছে। কারণ আমরা জানি যে হিমোগ্লোবিনের গঠনের ত্রুটির জন্য তার শরীরে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। ফলে কি হয় না, শরীরে হিমোগ্লোবিন তৈরি না হওয়ার জন্য অক্সিজেনের বিঘ্নিত হয়ে থাকে। অক্সিজেন কি হয়, হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে আমাদের গোটা কলাকোষের মধ্যে। ঠিক আছে। যে অক্সিজেন পরিবহনে বাধা হয়ে থাকে, অক্সিজেন পরিবহন বাধা পায়। তার ফলে মানুষের শরীরে শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, অক্সিজেন পরিবহন বাধা হয়ে থাকে। 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে স্প্লিন বা প্লিহার আকার বৃদ্ধি, স্প্লিনোমেগালি বলা হয়ে থাকে। প্লিহার আকার বৃদ্ধি কি হয় না, আমরা জানি আরবিসি গুলো প্লিহার মধ্যে ধ্বংস হয়ে থাকে। তো এখানে এই রোগেতে আরবিসি এত পরিমাণে নষ্ট হয়ে যায় যে প্লিহা সেইগুলো শরীর থেকে বের করার জন্য তার আকারটা ক্রমাগত বাড়িয়ে দেয়, যার দরুন প্লিহার যে স্বাভাবিক আকার তার থেকে তার আকারটা অনেকটা বেড়ে যায়। একে স্প্লিনোমেগালি রোগ বলা হয়ে থাকে। 3য় রোগ কি হয় না, হৃদরোগ হয়ে থাকে, হার্টের বিভিন্ন সমস্যা হয়। 4র্থ কি হয় না, মানসিক বিভিন্ন সমস্যা। তারপরে ব্যক্তির হচ্ছে কি না, দৈর্ঘ্যের হ্রাস হয়, মানে তাদের হাইট ঠিক মতো দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে, দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়। ঠিক আছে। ঠিক মতো তাদের শরীরে গঠন এবং তার হাইটটা ইনক্রিজড হয় না। আর কি হয়ে থাকে না, তাদের শরীরে অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। কারণ আমরা বললাম যে আরবিসি মূলত আমাদের শরীরে লোহিত রক্ত কণিকা, যেটা আর কি আমাদের অক্সিজেন পরিবহনে যেমন সাহায্য করে, ঠিক তেমনি আরবিসির সংখ্যার উপর নির্ভর করে আমাদের রক্তের বর্ণ নির্ধারণ করা হয়ে থাকে। আরবিসি যদি উৎপাদিত না হয় তাহলে রোগীর শরীরে রক্ত শূন্যতা দেখা যায়, যাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। সুতরাং এদের ক্ষেত্রে অ্যানিমিয়া রোগ বিপুল হারে দেখা দিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়ার যে লক্ষণ, এইগুলো হচ্ছে থ্যালাসেমিয়ার লক্ষণ বা উপসর্গ। ঠিক আছে। তো এরপরে আমরা যেটা আলোচনা করব, হিমোগ্লোবিনের যে গঠন সেটা কিভাবে হয় বা কি কি নিয়ে তৈরি হয়ে থাকে। তো হিমোগ্লোবিনের সাধারণ রূপ হচ্ছে HbA, এটা হচ্ছে হিমোগ্লোবিনের সাধারণ রূপ। তো আমরা সাধারণত জানি একটা হিমোগ্লোবিন আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন। ঠিক আছে। আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন এই দুটো পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে তৈরি হয়ে থাকে, একজোড়া আলফা গ্লোবিউলিন এবং একজোড়া বিটা গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হলে কি হয়, এদের গঠনগত এই যে আলফা গ্লোবিউলিন তৈরির যে জিনগুলো, সেই জিনের ত্রুটি লক্ষ্য করা যায়, সেই ত্রুটিটাকে বলা হয়ে থাকে কি মিউটেশন। আর বিটা গ্লোবিউলিনের যে জিনগুলো নির্ধারিত হয় সেই জিনের ত্রুটি দেখা যায়। আলফা গ্লোবিউলিন যে জিনগুলো দ্বারা গঠিত হয়ে থাকে সেটা হচ্ছে HbA1 আর HbA2। ঠিক আছে। তো দুজোড়া অ্যালিলিক জিন দ্বারা আলফা গ্লোবিউলিন তৈরি হয়, আর বিটা গ্লোবিউলিন কেবলমাত্র এক জোড়াই অ্যালিলিক জিন দ্বারা তৈরি হয়ে থাকে, এটা হচ্ছে HbB। ঠিক আছে, বা বিটা জিন যেটা হয়ে থাকে HbB। তো এই যে জিনটা, এটা সাধারণত টোটাল হিমোগ্লোবিন গঠনে ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে থ্যালাসেমিয়ার যে প্রকারভেদগুলো, সেইগুলো এবার আমরা আলোচনা করব। তো থ্যালাসেমিয়া মূলত 3 ধরনের হয়ে থাকে। কি কি চলো দেখা যাক। এবার আমরা আলোচনা করব থ্যালাসেমিয়ার প্রকারভেদ।
প্রকারভেদ। ঠিক আছে, থ্যালাসেমিয়া কি কি ধরনের হয়? তো 1 নম্বর হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে ডেল্টা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার কারণ আমরা এবার দেখব। আলফা থ্যালাসেমিয়া হচ্ছে এই যে বললাম যে একটা ক্রোমোজোম সমসংস্থ ক্রোমোজোম, তার দুটো বাহু থাকে। তো এক্ষেত্রে আমাদের জিনে দুটো পয়েন্ট থাকে, ধরো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আমরা কি কি বলেছি? দু জোড়া বিপরীতধর্মী জিন থাকে, তাই তো, অ্যালিলিক জিন। তো HBA1, HBA2, এখানে HBA1 আর HBA2, এইটা হচ্ছে দুজোড়া অ্যালিলিক জিন, মানে একই জিনের ভিন্ন রূপ, অ্যালিলিক জিন বলা হচ্ছে। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এগুলো লক্ষ্য করা যায়। ধরলাম এই যে 4টে জিন আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যে কোনো একটা জিন যদি অ্যাবসেন্ট হয়, ধরলাম আমরা HBA রয়েছে, তার মধ্যে HBA2টা, এখানে HBA1 রয়েছে, তার মধ্যে HBA2ও রয়েছে, কিন্তু নিচে যে দুটো জিন রয়েছে তারা অ্যাবসেন্ট। ঠিক আছে, কোনো ক্ষেত্রে HBA2ও নেই, শুধুমাত্র HBA1 রয়েছে। এই রকম থ্যালাসেমিয়ার যে ক্রোমোজোমে দেখতে পাওয়া যায় যখন ক্রোমোজোমে, তখন তাকে বলা হয়ে থাকে থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে, থ্যালাসেমিয়া মাইনর। কিন্তু যখন ক্রোমোজোমে 4টে জিনই অ্যাবসেন্ট হয়ে থাকে, যারা টোটালটাই আলফা গ্লোবিউলিন গঠনে বাধা দেয়, তাকে বলা হয়ে থাকে থ্যালাসেমিয়া মেজর। এক্ষেত্রে কি হয় না, বাচ্চা মাতৃগর্ভে থাকাকালীনই মারা যায়। ঠিক আছে, হাইড্রপস ফিটালিস যে অ্যানিমিয়া, হাইড্রপসিস অ্যানিমিয়া রোগেতে মারা যায়। তো এইটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর হলো। তো এরপরে আমরা আসি বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়ে থাকে না, বিটা গ্লোবিউলিন যে জিন দ্বারা ডিসাইড হয়ে থাকে, বিটা গ্লোবিউলিন কি দ্বারা তৈরি হয় না, আমরা জানি বিটা জিন, তাই তো। বিটা গ্লোবিউলিন এখানে HBB1, আর এখানেও এক জোড়ায় জিন আমি বলেছি, তো HBB1, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে একটা জিন দ্বারা অবস্থান করেছে। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যদি ওই আগে আলফা থ্যালাসেমিয়ার মতোই যদি দুটো জিনই অ্যাবসেন্ট হয়ে থাকে, তখন কি হবে না, সেটা হবে বিটা থ্যালাসেমিয়া মেজর। বিজ্ঞানিক কুলির নাম অনুসারে এই বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটাকে কুলি বর্ণিত থ্যালাসেমিয়া বলে থাকে। ঠিক আছে, আর যদি কোনো একটা জিন অবস্থান করে, ধরলাম HBB1 ওপরে রয়েছে, নিচটা নেই, বা থাকলেও অতটা অ্যাক্টিভেট নয়, অল্প রক্তাল্পতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তাকে বলা হয়ে থাকে বিটা থ্যালাসেমিয়া মাইনর। আর আগেরটা কি বললাম, বিটা থ্যালাসেমিয়া মেজর। ঠিক আছে, বোঝা গেছে? এটা গেল বিটা থ্যালাসেমিয়া মেজর আর বিটা থ্যালাসেমিয়া মাইনর। যদি দুটো জিনই অ্যাবসেন্ট থাকে, তখন তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মেজর। কোনো একটা জিন যদি অ্যাবসেন্ট থাকে, তখন তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মাইনর। আর ডেল্টা থ্যালাসেমিয়াটা কিছু ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে ডেল্টা গ্লোবিউলিন যদি ত্রুটিযুক্ত হয়, অর্থাৎ মিউটেটেড হয়ে থাকে, তখন বিটা থ্যালাসেমিয়া লক্ষ্য করা যায়। মূলত আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়ায় বেশি লক্ষ্য করা যায়। ওকে,
তো থ্যালাসেমিয়া এখানে কমপ্লিট হয়েছে। তো এই জন্য আমরা মনে করি যে বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং করা অবশ্যই দরকার। তার কারণ কি বলতো, না জেনেটিক কাউন্সিলিং জিনিসটা কি, না বিজ্ঞানের যে শাখাতে বংশগতির রোগগুলো ইজিলি নির্ধারিত হয়ে থাকে এবং হবু দম্পতিদেরকে তাদেরকে ডিসাইড করতে বলা হয় যে তাদের এই রোগগুলো কিভাবে প্রতিকার করা সম্ভব, সেই শাখাটাকে বলা হয়ে থাকে জেনেটিক কাউন্সিলিং। ঠিক আছে, তো এটা না হলে কি হবে, ধরো কোনো একজন কাপেলসের কোনো একজনের ধরো থ্যালাসেমিয়া রয়েছে, তার ছেলেটা হোক বা মেয়ের হোক, তাদের যে পরবর্তী জেনারেশন, তাদের যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটা কিন্তু থ্যালাসেমিয়া এফেক্টেড হতে পারে, সে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো সেই জন্য জেনেটিক কাউন্সিলিং অবশ্যই দরকার। যদি মা বাহক হয়, এটা যেহেতু অটোজোম জনিত রোগ, তো সেক্ষেত্রে মা যদি বাহক হয়ে থাকে, বাবাও যদি বাহক হয়, সেক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু কি হয়, তাদের শরীরে থ্যালাসেমিয়া ছড়ানোর সম্ভাবনাটা কম থাকে, তবু কম থাকে। কিন্তু কেউ একজন যদি পূর্ণভাবে থ্যালাসেমিয়া এফেক্টেড হয়, সেটা বাবা বা মা, তার পুত্র বা কন্যা সন্তান সম্পূর্ণরূপে কিন্তু থ্যালাসেমিয়া রোগে এফেক্টেড হয়ে থাকবে। বোঝাতে পারছি? তো সেই জন্য বিবাহের পূর্বে আমাদের মনে করা হয় যে বেসিক একটা ব্লাড টেস্ট করা অবশ্যই দরকার, যাতে তাদের ভবিষ্যতে সন্তানদের মৃত্যু যাতে না হয়ে থাকে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা আলোচনা করব বর্ণান্ধতা নিয়ে। ঠিক আছে, বর্ণান্ধতা জিনিসটা কি? বর্ণান্ধতা হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি কালারকে ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারে। কি ধরনের কালার? লাল, সবুজ আর নীল। ঠিক আছে, তো এটা মূলত কি ধরনের রোগ, আমরা এরপর সেটা আলোচনা করছি। তো চলো দেখা যাক। বর্ণান্ধতা হচ্ছে এক ধরনের এক্স ক্রোমোজোমের মিউটেন্ট জিন, এক্স ক্রোমোজোমের যে প্রচ্ছন্ন জিন, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। বারবার বলছি, প্রকট নয়, প্রচ্ছন্ন জিন ঘটিত একটা রোগ। এক্ষেত্রে ব্যক্তি লাল, নীল এবং সবুজ বর্ণ দেখতে পায় না। ঠিক আছে, লাল, নীল আর সবুজ। তো লাল বর্ণ যখন দেখতে পায় না, তার একটা নির্দিষ্ট নাম আছে, তাকে বলা হয়ে থাকে প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়া, ক্লিয়ার? আচ্ছা, সবুজ বর্ণ যখন সে দেখতে পায় না, তখন তাকে বলা হয় ডিউটেরোনোপিয়া। বুঝতে পারছো? আচ্ছা, নীল বর্ণ যখন সে দেখতে পায় না, তখন তাকে বলা হয় ট্রাইটানোপিয়া। ট্রাইটানোপিয়া, ওকে। তো মূলত তোমাদের সিলেবাসে এই তিনটে বর্ণ নিয়ে আলোচনা রয়েছে। তো বর্ণান্ধতা, এই তিনটে বর্ণকে যখন কোনো ব্যক্তি আইডেন্টিফাই করতে পারে না, বা কোনো একটা বর্ণকে, তখন সেক্ষেত্রে তাদের বর্ণান্ধ ব্যক্তি বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা এবার দেখবো যে তোমাদের এক্সামেতে যে কিছু এমসিকিউর কোশ্চেন্স বা 2 মার্কের যে কোশ্চেন আসে, কোনো একজন মাতা যদি বর্ণান্ধ বাহক হয় কিংবা বর্ণান্ধ জিন বহন করে থাকে এবং একজন স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ হয়, সেক্ষেত্রে তাদের সন্তানদের শরীরে কত % বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই রিলেটেড কিছু সমস্যা আমরা এবার সমাধান করব। দেখো, তো একটা প্রথমে আমরা সমস্যা আগে লিখি, তারপর সেটাকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা আলোচনা করি একজন বর্ণান্ধ বাহক মহিলার সহিত স্বাভাবিক পুরুষের বিবাহের পর তাদের কত % সন্তান বর্ণান্ধ হবে।
ঠিক আছে, এটা হচ্ছে মেন সমস্যা। এবার কিভাবে আলোচনা করব? তো আমরা জানি যে পুরুষদের ক্রোমোজোমকে আমরা কি বলি, এক্স ওয়াই, এবং মহিলাদের কি এক্স এক্স। আর বর্ণান্ধতা মূলত কি এক্স ক্রোমোজোম জনিত রোগ। ঠিক আছে, তো তার জন্য আমরা তাহলে এখানে একটা ফার্স্ট লিখছি এক্স এক্স। আচ্ছা, তার আগে আমরা বলে দিই বর্ণান্ধতার ইংলিশ হচ্ছে কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, তো সেই থেকে আমরা সি নিচ্ছি, সি প্লাস, এটা হচ্ছে প্রকট বা স্বাভাবিক বৈশিষ্ট্য। ঠিক আছে, আর সিটা হচ্ছে বর্ণান্ধ জিন। ওকে, ক্রোমোজোমে আমরা এটাকে এইভাবে এক্সপ্রেস করব। তাহলে এরপর আমি কি বলেছি, বর্ণান্ধ বাহক, মা হচ্ছে বাহক, বর্ণান্ধ নয়। তাহলে একটা কি হবে, সি প্লাস স্বাভাবিক জিন, আর একটা হচ্ছে বর্ণান্ধ জিন, যেহেতু সে বাহক মা। ঠিক আছে, তার সাথে কার হচ্ছে একজন পুরুষের স্বাভাবিক পুরুষ বলেছে, সে তাহলে তার এক্স ক্রোমোজোম স্বাভাবিক হবে এক্সি প্লাস আর ওয়াই ক্রোমোজোম। ওকে, তো এখান থেকে আমরা কি কি গ্যামেট পাচ্ছি, এক্সি প্লাস আর এক্সি। ওকে, এখান থেকে তাহলে এটা কি স্বাভাবিক পুরুষ লিখে ফেলতে হবে আগে নিচে, এটা হচ্ছে বাবা জেনারেলি। এই জেনারেশনটাকে আমরা বলি P1 জনু। এখান থেকে আমরা যেটা পাচ্ছি এক্সি প্লাস আর ওয়াই, এইটাকে বলা হয়ে থাকে তো পুরো সিলেক্ট। এটা হচ্ছে গ্যামেট। ঠিক আছে, চলো এরপর আমরা একটা চেকার বোর্ড তৈরি করব। সেই চেকার বোর্ডে দেখো কিভাবে এটা হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমরা এই রকম সাইন দিয়ে মানে পুরুষদের একটা এক্সপ্রেশন করা হয়, এটা দিয়ে মহিলাদের করা হয়ে থাকে। তাহলে পুরুষদের যে গ্যামেট গুলো আমরা পেয়েছি এক্সি প্লাস আর ওয়াই এখানে লিখলাম, এখানে মহিলাদের থেকে কি পেয়েছি এক্সি প্লাস আর এক্সি, এই দুটো লিখেছি। ঠিক আছে, এই পোর্শনটাকে বলা হয়ে থাকে চেকার বোর্ড। ওকে, এই পোর্শনটাকে চেকার বোর্ড বলা হয়ে থাকে। তো এইভাবে আমাদের আগে লিখতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা করব। তো দেখো এখানে চেকার বোর্ডে আমাদের কিভাবে বের করছি, এই যে উপর দিকটা হচ্ছে স্বাভাবিক পুরুষদের যে গ্যামেট গুলো এক্সি প্লাস আর ওয়াই, আর এইখানটাতে রয়েছে কি মহিলাদের এক্সি প্লাস আর এক্সি। এরপর আমরা কিভাবে মাল্টিপ্লিকেশনটা করব, দেখো কোনাকুনি গুণ হবে। আমরা যেমন বীজগণিতে একটা নাম্বারকে ফিক্সড রেখে বাকি দুটো গুণ করে থাকি, তো সেই রকম এক্সি প্লাসটা এখানে ফিক্সড থাকবে, একবার এইখানের এক্সি প্লাস দিয়ে মাল্টিপ্লাই হবে, একবার এই ওয়াই দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এক্সি প্লাস মাল্টিপ্লাই এক্সি প্লাস, তাহলে এক্সি প্লাস এক্সি প্লাস। ক্লিয়ার? এরপরে এক্সি প্লাস আর ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হলে এক্সি প্লাস ওয়াই। এরপর এখানে কি হবে, এখন এই পার্টটা কমপ্লিট। এবার এই পার্টটা তোমরা ব্ল্যাঙ্ক করে দাও,
এখন আমাকে কনসিডার করতে হবে এক্সি দিয়ে। এবার এক্সি কে আমরা এক্সি প্লাস কে একবার মাল্টিপ্লাই করলে এক্সি প্লাস এক্সি, এরপরে এক্সি সাথে ওয়াই মাল্টিপ্লাই হলে হবে এক্সি ওয়াই। এখন এবার আমাদের ডিসাইড করতে হবে কতজন স্বাভাবিক, কতজন বাহক এবং কারা বর্ণান্ধ। ঠিক আছে, তো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে জেনারেশনটা, তাদের যে প্রথম যে বাচ্চাটা হয়েছে এক্সি প্লাস, আমরা কি বলেছি এক্সি প্লাস মানে হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য, তাহলে এরা কি হবে, এরা হবে স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এক্সি প্লাস আর এক্সি প্লাস মানে হচ্ছে এরা স্বাভাবিক। ক্লিয়ার? এরপরে দেখো এক্সি প্লাস ওয়াই, এরাও কি স্বাভাবিক। এক্সি প্লাস ওয়াই স্বাভাবিক, কি এরা কন্যা, তাই তো দুটো এক্স ক্রোমোজোম, আর এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। ঠিক আছে, এখন এখানে কি রয়েছে দেখো এক্সি প্লাস এক্সি, তাহলে একটা প্রকট একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এক্সি প্লাস আর এক্সি, তাহলে এরা কি হলো বাহক কন্যা, কারণ আমরা জানি মহিলাদের ক্ষেত্রে এটা সম্ভব যেহেতু দুটো এক্স ক্রোমোজোম সে কন্টেন করছে। আর লাস্টে যেটা রয়েছে এক্সি ওয়াই, যার মধ্যে একটাই ক্রোমোজোম এক্স ক্রোমোজোম থাকে যেটা প্রচ্ছন্ন, তাহলে এটা হচ্ছে কি বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ পুত্র। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কত পার্সেন্ট বলেছে কোশ্চেনটা, তাদের কত শতাংশ সন্তান বর্ণান্ধ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 50% সন্তান স্বাভাবিক হচ্ছে, একজন এই যে মহিলা অন্য একজন পুত্র 50%, বাকি 50%-এর মধ্যে 25%, বাকি 25% হচ্ছে কি বাহক। ঠিক আছে, আর বাকি 20%, আর বাকি এই যে 20% দেখতে পাচ্ছি এরা হচ্ছে বর্ণান্ধ পুত্র। তাহলে ম্যাথসে আমাদের এমসিকিউ কোশ্চেন করার সময় জাস্ট তোমরা এত কিছু করতে হবে না, এই চেকার বোর্ডটা রেডি করে তোমরা ক্যালকুলেট করবে, দেন আনসারটা সমাধান করবে। তো বর্ণান্ধতা থেকে এই রকম সমস্যা আরো বিভিন্ন ধরনের আসতে পারে। আমি এখানে বর্ণান্ধ বাহক মহিলা বলেছি, এখানে বর্ণান্ধ মহিলা, স্বাভাবিক পুরুষ, অথবা স্বাভাবিক মহিলার সাথে বর্ণান্ধ পুরুষ, জিনিসটা একই, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, এই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আমি আবার তোমাদের সমাধান করে দেখাবো। ঠিক আছে, চলো এটাই হচ্ছে জেনারেলি বর্ণান্ধতার সমস্যা। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিমোফিলিয়া। এরপর আমরা যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হলো কি হিমোফিলিয়া। হিমোফিলিয়া কেন হয়, একই রকম তার কিছু সমস্যা। তো হিমোফিলিয়া একই রকম এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এই যে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, বর্ণান্ধতার মতোই এটা সেক্স ক্রোমোজোম জনিত রোগ, বংশগতির মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। তো হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয় না, আমাদের কোনো জায়গা ধরো কেটে গেছে খেলতে গিয়ে বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলে আমাদেরকে রক্তক্ষরণ হয়ে থাকে, তাই তো। তো আমাদের শরীরের মধ্যে 3 ধরনের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো অনুচক্রিকা মূলত আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে থাকছে, কিন্তু কোনো একজন ব্যক্তির শরীরে যে রক্তক্ষরণটা হয় সেটা যদি তঞ্চিত না হয়, অর্থাৎ রক্তটা বন্ধ যদি না হয়, কন্টিনিউয়াসলি শরীর থেকে বেরোতে থাকে তার শরীরে কোনো ক্রোমোজোমের জেনেটিক সমস্যার জন্য, তো সেক্ষেত্রে তার যে রোগটা হয়ে থাকে সেটাই হচ্ছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়ায় এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের যদি মিউটেশন হয়ে থাকে তো হিমোফিলিয়া সেক্ষেত্রে হয়ে থাকে। তো হিমোফিলিয়ার অনেক নাম আছে এবং এর একটা হিস্ট্রি রয়েছে। হিমোফিলিয়া এ, বি এবং সি মূলত 3 ধরনের হয়ে থাকে। তো কথিত আছে যে রানী ভিক্টোরিয়ার বংশে প্রথম এই হিমোফিলিয়া দেখা গিয়েছিল। ঠিক আছে, হিমোফিলিয়ার বিটা দেখা গিয়েছিল, তো এই হিমোফিলিয়া তাই নাম হয়েছে তোমার রয়্যাল ডিজিজ। ক্লিয়ার? এবং সেই পরিবারে বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে রোগটা ছড়িয়ে পড়ে এবং অনেক সন্তান, ঠিক আছে, সেখানে মারা যায়।
ঠিক আছে, মূলত মনে করা হয় পুত্র সন্তানদের সংখ্যাই সেখানে এফেক্টেড হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। কারণ আমরা যে রোগগুলো সম্পর্কে আলোচনা করছি মেনলি বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তো যেহেতু পুরুষদের শরীরে একটাই এক্স ক্রোমোজোম থাকে, সেই রোগটাই যদি এফেক্টেড হয়, মানে সেই ক্রোমোজোমটাই যদি এফেক্টেড হয়, তার মৃত্যু হারটা সব থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো সেই জন্যই তো এরপরে বলা হয়েছে যে স্টিভেন ক্রিসমাস বলে ওই রাজপরিবারে একজন বালকের শরীরে প্রথম এই রোগটা দেখা গিয়েছিল। ঠিক আছে, 1952 মতো সালেতে দেখা গিয়েছিল। তো সেই জন্য এই রোগের নাম তোমার ক্রিসমাস রোগ, এবং তার যে রোগটার জন্য দায়ী যে ফ্যাক্টরটা, তো ক্রিসমাস ফ্যাক্টরও নামকরণ করা হয়েছিল। তো এটা হচ্ছে একটা বেসিক হিস্ট্রি এই রোগ সম্পর্কে। তো ডিটেলস এবার আমরা রোগের প্রকারভেদগুলো আলোচনা করছি। তো হিমোফিলিয়ার তাহলে কি বললাম, হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। তো 3 ধরনের হিমোফিলিয়া হয়। প্রথম হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলিয়া এ। তো হিমোফিলিয়া এ জন্য দায়ী যে ফ্যাক্টর, সেটা হচ্ছে ফ্যাক্টর 8। রক্ততঞ্চনে সাহায্যকারী কিছু ফ্যাক্টর রয়েছে। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা জানি যে কোনো জায়গা কাটলে একটা থিন লেয়ার তৈরি হয়। তো প্রথ্রম্বিন, থ্রোম্বিন, ফাইব্রিনোজেন, ফাইব্রিন এরকম বিভিন্ন উপাদান রয়েছে। তো হিমোফিলিয়া এর জন্য দায়ী যে ফ্যাক্টর 8, সেই ফ্যাক্টর 8 এর একটা নেম আছে। সেই নেমটা কি বলতো, সেটার নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তো এই রোগে 8 নম্বর যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা যদি কার্যকর না হয়, তখন সেক্ষেত্রে হিমোফিলিয়া এ হয়ে থাকে। নেক্সট হিমোফিলিয়া বি, যেটা আমরা একটু আগে যার হিস্ট্রিটা পড়লাম, রানী ভিক্টোরিয়ার বংশে দেখা গিয়েছিল। তো তার যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টর 9, বা তার নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। স্টিফেন ক্রিসমাস বললাম, ক্রিসমাস ফ্যাক্টর। তো এক্ষেত্রেও একই, শরীরে হচ্ছে রক্ত ক্ষরণ হলে সেটা বন্ধ হয় না। তো নেক্সট হচ্ছে হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া সিটা হচ্ছে একটু এক্সেপশনাল কেস। এই দুটো এক্স ক্রোমোজোমের মিউটেন্ট জিনে, মানে জিনের যদি মিউটেশন হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে থাকে। এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের মাধ্যমে হয়। এই হিমোফিলিয়া সিটা হচ্ছে অটোজোমাল ডিজিজ। ঠিক আছে, আমাদের যে অটোজোম আছে, সেই অটোজোমের 4 নম্বর যে অটোজোমটা রয়েছে, 4 নম্বর অটোজোম, তার সেই 4 নম্বর অটোজোমে যে ফ্যাক্টর 11 রয়েছে, সেই 11 ফ্যাক্টরের যদি ফ্যাক্টর 11 বা পিসিটি ফ্যাক্টর, পিসিটির পুরো নাম হচ্ছে প্লাজমা পিটিএ, সরি পিটিএ, ঠিক আছে, পিটিএ। এই ফ্যাক্টরটা যদি কোনোভাবে তৈরি না হয়, তখন সেক্ষেত্রে হিমোফিলিয়া সি হয়। তো পিটি এর পুরো নাম হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসেডেন্ট। অ্যান্টিসেডেন্ট, ঠিক আছে, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসেডেন্ট। তো এই যে ফ্যাক্টরটা, এটা 4 নম্বর অটোজোমের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ঠিক আছে, 4 নম্বর ক্রোমোজোমে অটোজোম যেটা ক্রোমোজোম, তার 11 ফ্যাক্টরটার জন্য এটা হয়। তো এইটা হচ্ছে হিমোফিলিয়ার প্রকারভেদ। তাহলে হিমোফিলিয়া এ কেন হয়, হিমোফিলিয়া বি কেন হয় এবং হিমোফিলিয়া সি কেন হয়।
তো এই ফ্যাক্টরগুলোর যদি কোনো গঠনগত ত্রুটি হয় তখনই হিমোফিলিয়া ডিজিজটা হয়। এরপর আমরা হিমোফিলিয়ার সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেখো, তো বর্ণান্ধতার মতো হিমোফিলিয়ার ক্ষেত্রেও ওই একই রকম সমস্যা তোমাদের এমসিকিউ বা 2 মার্কের কোশ্চেনে পড়ে। তো এরকম একটা সমস্যা হচ্ছে, একজন হিমোফিলিক মহিলার সাথে যদি স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তাহলে তাদের কত শতাংশ সন্তান হিমোফিলিক হবে? বোঝাতে পারছি ম্যাথসটা কি বলেছে? তো আমরা জানি যে হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম জনিত রোগ। তাহলে আগের মতো একই রকম ভাবে আমরা লিখে নিই। বাবার ক্ষেত্রে কি হবে এক্স ওয়াই, আর মায়ের ক্ষেত্রে কি হবে এক্স এক্স, তাই তো? তো বর্ণান্ধতায় কালার ব্লাইন্ডনেস ছিল, সেই জন্য আমরা প্রকট আর প্রচ্ছন্ন জিনকে কি সি প্লাস আর সি দিয়ে করেছিলাম। এটা হিমোফিলিয়া বলে আমরা একটা ক্যাপিটাল এইচ মানে স্বাভাবিক জিন, বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে রয়েছে, আমি এইভাবে দিচ্ছি, এটা হচ্ছে হিমোফিলিক জিন। স্মল এইচ হচ্ছে হিমোফিলিক জিন আর এটা হচ্ছে স্বাভাবিক জিন। ঠিক আছে? তো বাবা যেহেতু কি বলেছে স্বাভাবিক, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এইটা লিখলাম এক্স মাথায় ক্যাপিটাল এইচ ওয়াই। তার সাথে মা কি বলেছে হিমোফিলিক মহিলা। হিমোফিলিক মহিলা মানে কি তার দুটো এক্স ক্রোমোজোমই কি হবে হিমোফিলিক জিন দ্বারা এফেক্টেড হবে, তাহলে দুটোই মাথায় হবে স্মল এইচ। ক্লিয়ার? বোঝা গেছে এখন অবধি? তাহলে এই জেনারেশনটাকে আমরা কি নাম দিয়েছিলাম P1। ওকে, চলো এরপর আমরা এখান থেকে দুটো পার্টেতে গ্যামেটকে ভাগ করে নেব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি XH Y, এখান থেকে আমরা কি পাচ্ছি XH XH, এটা কি হলো গ্যামেট। ওকে, তো এরপর আমরা কি মেকিং করব না, এরপর আমরা চেকার বোর্ড মেকিং করব। আগের মতোই সেম জিনিস কনসেপ্ট বুঝতে পারলে নিজেরা হাজারো সমস্যার সমাধান ইজিলি করে নিতে পারবে। তো চেকার বোর্ডটা মেকিং করলাম একই রকম ভাবে, এদিকটা হচ্ছে পুরুষ এদিকটা মহিলা। ঠিক আছে, পুরুষের গ্যামেটটাকে আমরা এদিকতে লিখবো XHY আর মহিলাদের XH XH স্মল h করে লিখলাম। ঠিক আছে, এরপর একই রকম ভাবে বীজগণিতিক সূত্র অনুসারে এইটাকে ফিক্সড রেখে এটাকে একবার এইটা দিয়ে একবার এটাকে দিয়ে মাল্টিপ্লাই করব। চলো প্রথমে আমরা কি আসবে, প্রথমে প্রকট H তারপরে প্রচ্ছন্ন H। ওকে, এরপরে X স্মল h Y, নেক্সট মাল্টিপ্লাই X ক্যাপিটাল H X স্মল h। ওকে, নেক্সট X স্মল h Y। তাহলে চারটে আমরা অপত্য তৈরি করে ফেললাম। এবার দেখা যাক আমাদের কি জেনারেশনে কতজন হিমোফিলিক হয়েছে। ঠিক আছে, প্রথম অপত্য থেকে আমরা কি পাচ্ছি X ক্যাপিটাল H X স্মল h। তাহলে এখান থেকে আমরা কি আসতে পারি, দেখছি একজন প্রকট জিন নিয়ে বসে আছে একজন প্রচ্ছন্ন এবং দুটোই এক্স ক্রোমোজোম, তাহলে আমরা এখানে বলতে পারি এটা বাহক কন্যা। ঠিক আছে,
এরপরে চলো দেখি এক্স স্মল এইচ ওয়াই, এক্স স্মল এইচ ওয়াই। তাহলে এখানে কি আছে না, দুটোই হচ্ছে এক্স ওয়াই মানে কি পুত্র সন্তান, কিন্তু ক্রোমোজোমটা হিমোফিলিক জিন নিয়ে বসে আছে। তাহলে এটা হচ্ছে হিমোফিলিক আক্রান্ত পুত্র। ঠিক আছে, চলো নেক্সট আবার আছে কি এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। তাহলে দুটো একই রকম রয়েছে, তাহলে এটাও কি হবে বাহক কন্যা। লাস্ট কে আছে এক্স স্মল এইচ আর ওয়াই, তাহলে এখানে এটাও হচ্ছে হিমোফিলিক পুত্র। বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে তোমরা একটা জিনিসকে দেখছো যে পুত্ররাই কিন্তু হিমোফিলিক আক্রান্ত হচ্ছে এবং কন্যারা বাহক হচ্ছে। কেন বলো তো? না এখানে প্রথমে আমি বলেছি না হিমোফিলিক মহিলা, তাহলে মা যদি হিমোফিলিয়া আক্রান্ত হয়, মা হিমোফিলিয়া আক্রান্ত হলে তার একটা ক্রোমোজোম কার কাছে যায়? কন্যার কাছে, একটা ক্রোমোজোম পুত্রের কাছে যায়, তাই তো? যেহেতু আর একটা এক্স ক্রোমোজোম বাবার কাছ থেকে আসে কন্যাদের ক্ষেত্রে, আর বাবা যেহেতু এখানে কি রয়েছে না তোমার স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কন্যারা সবাই কিন্তু বাহক হচ্ছে। ঠিক আছে, এই যে বাবা যেহেতু স্বাভাবিক রয়েছে, কিন্তু মা যেহেতু হিমোফিলিক আক্রান্ত, তাই সমস্ত পুত্র সন্তান হিমোফিলিক আক্রান্ত হয়েছে। তাহলে এটা কনক্লুশন। এবার পার্সেন্টেজ আমরা কিভাবে ক্যালকুলেশন করব না, আমরা দেখতে পাচ্ছি যে 50% সন্তান বাহক। ঠিক আছে, তো 50% হচ্ছে বাহক। বাহক এদের মধ্যে কে কে রয়েছে না 50% শুধুমাত্র কন্যা সন্তানই রয়েছে 50%। 50% হচ্ছে বাহক কন্যা, আর বাকি যে 50% সন্তান তারা হচ্ছে হিমোফিলিক পুত্র। ঠিক আছে, তো মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজ যেগুলো থাকবে সেখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো যে এই যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যার ক্ষেত্রে পরবর্তী জেনারেশনে কিরকম সন্তান উৎপন্ন হবে। ক্লিয়ার? তো জেনেটিক্সের যে সমস্যাগুলো পড়ে মেন্ডেলিয়ান জেনেটিক্স বাদে এইখানে যে সেক্স ইনহেরিটেন্স রিলেটেড যে ডিজিজগুলো আমি পড়ালাম, বর্ণান্ধতার, হিমোফিলিয়া এবং অটোজোমাল ডিজিজ যেটা হলো থ্যালাসেমিয়া, তো সেখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো পড়ে, তো এইগুলো এই ক্লাসেতে আমি ধরে ধরে তোমাদের দেখালাম। আশা করি আজকের পর তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো তাও ভিডিওটা ভালো করে দেখবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ক্লিয়ার? তো চলো তোমাদের জন্য একটা আমি শর্ট কোশ্চেন বোর্ডেতে দিচ্ছি, তোমরা দেখবে এবং কপি করবে। যদি আনসারটা পারো অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাবে। তো একজন স্বাভাবিক মহিলার সাথে হিমোফিলিক পুরুষের বিবাহে কত শতাংশ সন্তান হিমোফিলিক হবে এবং কারা বেশি হিমোফিলিক হবে, কারা বেশি পুত্র হবে না কন্যা হবে, তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের সেই আনসারের সঠিকভাবে উত্তর দিতে। তো আজকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার ও কমেন্ট করবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।